আজকে আসলে সকালবেলা বেশ ঠান্ডা আর কি। লাস্ট ২ দিন ধরে আমাদের আরকানসাতে টেম্পারেচার আজকে সকালবেলা ছিল ৩০ এর কাছাকাছি। মানে ওই -১ ডিগ্রি মতো। কালকে থেকে আবার শুরু হবে গরম। তো ছেলেটার একটু শরীর খারাপ আর কি। জ্বর মতো হয়েছে শুক্রবার রাত্রি থেকে। তো আজকে সকালবেলা ওই ওয়ালমার্টে স্টপ বাই করলাম আর কি। কয়েকটা জিনিস কেনার ছিল। বাচ্চাটার জন্য একটু চিকেন নাগেট, একটু মুখে অরুচি এসে গেছে তো। মানে শনিবার রাত্রে জ্বর, রবিবার জ্বর, সোমবার জ্বর, মঙ্গলবার জ্বর, আজকে সকাল মঙ্গলবার পড়েছে। তো স্কুলে যাইনি, স্কুলে আমরা পাঠাই না একটু শরীর খারাপ থাকলে। তো ওয়ালমার্টের গল্প আর কি। অনেক রকমের চিন্তা ভাবনা এদিক ওদিক মাথায় আসে, তো হঠাৎ করে মনে হলো ওয়ালমার্ট থেকে 4টে জিনিস কিনেছি। বাচ্চারা একটু খেতে ইচ্ছে করে না বলে এই জাস্ট মানে, আর আমি একটু প্লাস্টিক বেশি ব্যবহার করতে পছন্দ করি না বলে টাইট প্যাক করেছি 4টে জিনিস। ওই বাচ্চার টাইলিনল, চিলড্রেন্স টাইলিনল, একটা লেমনেড, আর চিকেন নাগেট আর ফ্রেঞ্চ ফ্রাই, মানে জাঙ্ক ফুড আর কি। শরীর খারাপ থাকলে তো একটু মুখরোচক কিছু দিতে হয়। জাস্ট 4টে জিনিস। আর এখন জিনিসপত্রের দাম তো আকাশ ছোঁয়া। 4টে জিনিসের দাম হচ্ছে $27 সামথিং, $27.33। বাট ওইটা কথা নয়, কথাটা হলো এই যে দেখতে পাচ্ছেন একটা ইয়েলোর ফ্লোরেসেন্ট রঙের মার্ক। তো আমি করি কি, প্লাস্টিকের ব্যাগ আমার বেশ বেশি পছন্দ নয় বলে আমি একটু টাইট প্যাক করি আর কি। মানে একটা ব্যাগে দুটো জিনিস, আর একটা ব্যাগে ওষুধটা, আর একটা ব্যাগে ওর লেমনেড। আমাকে গেটে আটকে দিল মেক্সিকান। এটা দেখলেই পারে, রিসিপ্টটা দেখতে পাচ্ছি 4টে, বললো 4টে দেখাচ্ছি কিন্তু ও তোমার ব্যাগ বললাম কেন আর কি, মানে বুঝলাম, ঠিক আছে, হাসি মুখে বললাম, কিছু বললাম। তো এই গল্পটা কেন বলছি, এই কারণে যে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে লোকে আর কি, আমার থেকে সাজেশন চায়। মানে আমার খুব অস্বস্তি লাগে আর কি। অস্বস্তি লাগে ইন দ্য সেন্স, এই ছোটবেলাটা আমাদের সময় একটা সিনেমা ছিল, তার একটা ডায়ালগ খুব জনপ্রিয় হয়েছিল, কাকে দিয়েছে রাজার পাট। তো আমার সেটা মনে হয়, আমি ৭৭-এ জানুয়ারিতে জন্ম, এই বছরে ৭৭-তে ৫০তম বছরে পড়েছি আমেরিকাতে, প্রায় ২৪ বছর হতে চললো। কিন্তু আমি কাউকে ঠিক সাজেশন করার মতো, মানে কিরকম সাজেশন আছে আমাকে যদি বলেন আমি কি করবো, মানে এটা তো আমি নিজেও জানি না ইনফ্যাক্ট আমি কি করব। মানে ইনফ্যাক্ট আমার কি করা উচিত সেটা এখনো আমি ভাবি প্রত্যেকদিন, যে আমার কি করা উচিত বা কি করব, এই ধরনের ব্যাপার স্যাপার। আর চারপাশে তো জ্ঞান দেওয়ার জন্য প্রচুর লোক আছে। তবে একটা জিনিস আমি বুঝেছি, আমার ১৬ বছর বয়সে বাবা মারা যায়, তখন 1993 মাধ্যমিক দিয়েছি যে বছর। আমার দাদারা খুব ভালো, চারটে মানে 4 ভাই আমরা, 2 বোন, আমি সবার ছোট নিচের দিকে। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, যে নিজের যখন কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা ঠিক করা একটা দায় কিন্তু থাকে আমাদের। হ্যাঁ, সেটা ভুল হোক বা ঠিক হোক, কিছু যায় আসে না। যে ওই রকম আর কি, মানে শেয়ার বাজারে টাকা রেখে লাভ করা আর লসের মতো। যখন লাভ করবে লোকে সেই কথা ৫ মুখ করে গল্প করে বলে, যাতে লোকে আরো বাঁশ খায়। কিন্তু যখন লস হবে তখন সেটা কিন্তু সে বলে না, ওয়েট করে কবে সে আবার একটু লাভ পাবে। তো আমাদের ওই একটা ব্যাপার আছে, সেটা আমার যেটা আছে পার্সোনালি, আমার যেটা আমি যেটা বলার চেষ্টা করি সবাইকে, বিনয়ের অবতার নাই, যে ইনফ্যাক্ট কেমিস্ট্রি আমি অত ভালো বুঝি না। আমাদের বাগনান কলেজে ছিল স্বরূপ মান্না, ডক্টর স্বরূপ মান্না, এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুব ভালো পজিশনে আছে, প্রফেসর বলছে। তো ও স্বরূপ ভাইয়া বলতাম আমি, স্বরূপ ভাইয়ার মতো ফিজিক্যাল কেমিস্ট্রি খুব কম বুঝতে, মানুষকে বুঝতে দেখেছি। কিন্তু সামহাও স্বরূপ ভাইয়ার থেকে বেশি নাম্বার পেয়েছিলাম আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ব্যাচেলার্সে। তো আমার মনে হয় যে আমি অনেক নাম্বার পেয়ে গেছি বলে লোকে একদম বোঝাতে পারি না, যে নাম্বার পাওয়ার পেছনে দেখছি কীরকম মানে বাসন মাজা স্টাইলটা আমার আছে, মানে গ্রিট, ঘষা, ঘষে ঘষে তৈরি করা। আর এটা কোনো গড গিফটেড ব্যাপার নয়। আমার অনেক বন্ধু বান্ধব আছে, সুব্রত মিত্তিরের পো বলি, অসম্ভব ভালো ছবি আঁকতে পারে, অসম্ভব ভালো। ওর মানে ব্যাচেলার্সটা একটু ঘেটে গেছিলো ক্যালকাটা ইউনিভার্সিটি, যেরকম সবাইকে কেমিস্ট্রি অনার্সে বাঁশ দেয়, ওকেও দিয়েছিল। কিন্তু ওর ইনঅর্গানিক কেমিস্ট্রির ফান্ডটা দুর্দান্ত। ওর বহু স্টেবল জব এখন, পছন্দ করে বিয়ে করেছে ওর বউ দিদিমণি। তো ওই রকম ওকে কিন্তু আঁকার হাতটা দুর্দান্ত। তো সুব্রত মতো চেষ্টা করলে আমি আঁকতে পারবো না, বা স্বরূপ ভাইয়ার মতো চেষ্টা করলে আমি হয়তো ফিজিক্যাল কেমিস্ট্রি বুঝতে পারবো না। জেলাসি বলুন বা ঈর্ষা বলুন বা ফলো করা বলুন, আমি এগুলো ফলো করি। আর আমাদের এই একটা কনসেপ্ট আছে যে কাউকে ফলো করা যাবে না, বলতে হবে আমি ইউনিক। কেন রে বাবা? মানে ফর্মুলা জিনিসটা কি? ফর্মুলা মানে ম্যাথমেটিক্সের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ফর্মুলাটা আমাদের কি শেখায়? ফর্মুলাটা শেখায় যে তোমার a আর বিটা তুমি চেঞ্জ করবে, কিন্তু ফর্মুলাটা তুমি চেঞ্জ করো না। তো আমি যখন পড়াশোনা করি, যারা আমার থেকে ভালো পড়াশোনা করে তাদেরকে আমি কপি করার চেষ্টা করি, কারণ ওটা ফর্মুলা। এবারে আমি কপি করছি মানে এটা লোকে বলে, তুই এইভাবে কপি করছিস, লোকের কাছ থেকে শিখছিস। হ্যাঁ, আমার মাস্টারমশাই মানে অধ্যাপক, কবি অধ্যাপক সুশান্ত বসু, বেলুড় বিদ্যা মন্দিরের, এটাকে বলতেন ট্রান্সক্রিয়েশন, অনুসৃষ্টি। হ্যাঁ, আমি কপি করছি। ভালো ছেলেরা কিভাবে মানে
পড়াশোনা করে তাদের দেখছি, হ্যাঁ? তাদের যেগুলো পছন্দ ওখান থেকে জানার চেষ্টা করি, নেওয়ার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। এখন যখন আমি রেন্ট ম্যান, তো ট্র্যাডিশনাল বাড়িওয়ালাদের ওরা কিভাবে চালায় সেটা দেখার চেষ্টা করি। যেগুলো পছন্দ নয় সেগুলো omit করি, যেগুলো নয় সেগুলো আমার মতো করে করি। আমি বলি আত্মীকরণ। সেই হিসাবে আমাকে যখন লোকে জিজ্ঞেস করে যে আমি কি করব? আমি ১ম এই তাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সবাই করে যে, "বাবা তোমার মাথায় সবসময় কি ঘোরে? তোমার মাথায় সবসময় কি ঘোরে? তুমি কি করছো না? তুমি কি চাকরি করছো না? তোমার মাথায় সবসময় কি ঘুরছে? মানে যেটাতে মজা পাচ্ছ বা যেটা তোমাকে রাগিয়ে দিচ্ছে।" ধরুন কেউ যদি রাগিয়ে দেয়, ইট বদার্স ইউ, মানে ধরে নিন একটা পলিটিক্যাল সিচুয়েশন আমাকে সবসময় বিব্রত করছে। তার মানে আমি যদি পলিটিক্স একটা পার্ট টাইমও যদি করি, আমি যদি পঞ্চায়েতেরও দাঁড়াই, আমি যদি পলিটিক্স করার চেষ্টা করি, আমার মনে হয় আমি একটু বেটার ইমপ্যাক্ট রাখতে পারব। আমার যেমন জোকস বলা অভ্যাস, হ্যাঁ? আমার জোকস বলা অভ্যাস, লোককে হাসানো অভ্যাস। নট নেসেসারি আমাকে পলিটিক্সটা কেরিয়ার হিসাবে নিতে হবে। সো পলিটিক্সের বদলে কাছাকাছি একটা এনজিওতে হয়তো গিয়ে কাজ করলাম বা সামথিং। হ্যাঁ? কারো হয়তো পানু পড়তে ভাল লাগে। ইটস অলরাইট, লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ? মানে ওগুলো সেক্স আর ফুড ওগুলো তো মানে থাকবেই। পুরানো ছিল, এখনো ছিল, পরেও থাকবে। হ্যাঁ? কার যদি এখন তো তুমি বেনামে পানু লেখো না। বেনামে পানু লেখো। তো সেটা গিয়ে করতে গিয়ে আবিষ্কার করবে যে ওটার জন্য তোমাকে ওই প্রচুর পড়াশোনা করতে হবে কিন্তু। হ্যাঁ? মানে 'ফিফটি শেডস অফ গ্রে' শুধু তো জনপ্রিয় হয়নি। কেন জনপ্রিয় হয়েছিল? সেটা জানার জন্য ওই এনালাইসিস করা, যেটা আমি বলি, যেটা হয়তো আমাকে সায়েন্সে পড়াশোনা করতে সুবিধা করেছে। কারণ আমরা তো ধরে নিই একটা হাইপোথিসিস, একটা পসিবল রিজন। সেটা কি ঠিক? নিজেও জানি না। হ্যাঁ? সেটা যদি জানি তাহলে তো হয়েই গেল, মিটেই গেল। না, ১ম এ হাইপোথিসিস আমরা ধরে কাজ করি। তারপরে সেটা ঠিক হলে ঠিক আছে, ভুল হলে তখন আবার সেটাকে কারেক্ট করে, কাছাকাছি হলে আরেকটু কারেক্ট করে। ম্যাথমেটিক্স এর ভাষায় ওটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। সবসময় একটা ট্রায়াল ইকুয়েশন ধরে তোমাকে শুরু করতে হবে। দিয়ে ট্রায়াল সলিউশন দিয়ে কাজ করতে দেখতে হবে এক্সাক্ট সলিউশন এ পৌঁছানো যায় কিনা। আমাকে যখন প্রশ্ন করে, "আমি কি করব? কি করা উচিত?" আমি সবার আগে ওই প্রশ্ন করি যে, "বাবু তোমার কি করতে ভাল লাগে? বা কি তোমাকে খুব ভাবায়? কি তোমাকে খুব বিরক্ত করে?" হ্যাঁ? ওর কাছাকাছি কিছু একটা করো। নট নেসেসারিলি ওটাই তোমাকে প্রফেশন নিতে হবে। ওটা আমরা একটা বোকামি করে ফেলি অনেকেই। ইনক্লুডিং মাইসেলফ। আমি যে কি ছড়াই সে আমিই জানি। হ্যাঁ? যে আমি সবসময় বলি যে এই যে ওই যে একটা আমাদের গেলি দিয়ে গেছে যে তোমার যেটা ভালো লাগে, তোমাকে যেটা এক্সাইট করে সেটা তোমাকে প্রফেশন করতে হবে। হ্যাঁ? তার উল্টো ধারণাও তো আছে। নেভার ম্যারি ইউর বেস্ট ফ্রেন্ড, নেভার ম্যারি ইউর বেস্ট গার্লফ্রেন্ড। হ্যাঁ? তার কারণ হচ্ছে কি বলুন তো, যখন প্রত্যেক দিনের জীবনে ওটা এসে যাবে তখন একটা বিরক্তিকর ব্যাপার চলে আসে, রাইট? তো আপনি হয়তো কবিতা লিখতে ভালোবাসেন, কিন্তু কবিতা লেখাটা যখন একটা পোশাকি হয়ে গেল, যখন পূজাবার্ষিকীতে যখন কবিতা লিখতে হবে তখন একটা চাপ চলে এলো। ওটা না হওয়াই ভালো। আমাদের হাতের কাছেই আছে আমার পাড়ার ডাক্তারবাবু, আ ডক্টর দেবীপ্রসন্ন মুখার্জী। উনি অসম্ভব নিজে গান করতে ভালোবাসেন, গানের চর্চা করতে ভালোবাসেন, গানের জলসা বসাতে ভালোবাসেন। এখন তো YouTube এ মানে ১,০০০ ২,০০০ এর মতো বললাম আমরা গানের ভিডিও আছে। আমিও শুনি। হ্যাঁ? উনিও ডাক্তার, অথচ ভালো মানে প্রতিষ্ঠিত ডাক্তার। তো এইগুলো আমার মনে হয় খুব দরকার। তো আমি সব্বাইকে বলি আরকি যে আমি কি করব সে উপদেশ দেওয়ার মতো জায়গায় আমি নেই। আমি সবসময় বলি খুঁজতে থাকো। খুঁজতে থাকো আর এই খোঁজাগুলো বদলে যাবে। হ্যাঁ? আমি যখন বাগনানে থাকতাম একদম ছোটবেলায়, তখন আমার খোঁজা ছিল কি না, একটা চাকরি পেতে হবে। ব্যাংকে হোক, রেলে হোক, পোস্ট মাস্টারে, উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছি, পোস্ট মাস্টারের চাকরি করতে একটা বাধা হলো। এইরকম ধরে। তারপরে কি নিয়ে পড়াশোনা করব? কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি। কলকারখানাও কাজ আছে, আবার পড়ানোরও কাজ আছে। সেখান থেকে আইআইটি বোম্বে হলো। সেখান থেকে তখন বলল, "না, একটু আমেরিকাতে যাই।" হ্যাঁ? আমেরিকাতে সবাই যায় যখন, আমেরিকাতেই যাই। জার্মানিতে সুযোগ পেয়েছিলাম। কিন্তু জার্মানি তো বলুন বা ইউরোপ বলুন অনেক বেশি রেসিস্ট। আমেরিকাও রেসিস্ট। তো কিন্তু জার্মানি লেভেলটা অন্য রকমের। প্লাস তখন লোভ আছে। হ্যাঁ? জার্মানিতে দেবে $১,৮০০ মার্ক, $৯০০। তাড়াতাড়ি হয়তো পিএইচডিটা হয়ে যাবে। হ্যাঁ? ৩-৪ বছর। ইউরোপে তো কোর্স ওয়ার্ক নেই। আর এখানে ৬ বছরের স্কলারশিপ আমাকে দিচ্ছে $১,২৩ মনে হয় তখন। না, $১,২১০ স্কলারশিপ ছিল। ২০০২ সালের কথা বলছি, ২৪ বছর আগে। ৬ বছরের জন্য। তো আমি তখন ওই লোভে পড়ে যে $৯০০ ভার্সাস $১,২০০, চলো আমেরিকায় যাওয়া যাক। হ্যাঁ? তখন বুঝিনি। মানে একটা দাল ধরে ওই যে তারপরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করব বলে অর্গানিক কেমিস্ট্রি নিয়েছি। প্রচুর পয়সা করব। হ্যাঁ? কোম্পানিতে কাজ করব, মেডিসিন তৈরি করব। তারপর বললাম আমি তো পারব না। তারপরে আ সেখান থেকে পড়ানোর জন্য ট্রেনিং নেওয়ার চেষ্টা করলাম। এইভাবে কেরিয়ার বদলাতে থাকে। তারপরে যখন পড়াতে গিয়েও আবিষ্কার করলাম এখানে স্টুডেন্ট লোন, একটা কথা বলব পরে, সেই মানে কেবিনের গল্পটা খুব খারাপ লাগে। আমার নিজের লজ্জা লাগে, নিজের পাপবোধ লাগে। হ্যাঁ? কারণ যখন আমরা ইউনিভার্সিটিতে পড়াই আর স্টুডেন্টদের থেকে এই যে পেটে পা তুলে টিউশনটা নিচ্ছে, ওদের স্টুডেন্ট লোনের জালে তো জড়িয়ে গেল। ও এখন ঘাস কাটছে ঠিক আছে, পয়সা দিচ্ছে না। ও যেদিন চাকরি করতে শুরু করবে, ও রেস্ট অফ ইওর লাইফ ওকে দিতে হবে। ইনফ্যাক্ট একজন আমেরিকান কমেডিয়ান, আমি বলব পরে, একটা ভিডিও করব।
ওর আগে আমি স্টুডেন্ট লোনটা যে এত সাংঘাতিক সেটা জানতাম না এই দেশে। হ্যাঁ, মানে আমাদের প্রফেসরকে কাঁদতে শুনেছি। হ্যাঁ, বুড়ো হয়ে গেছে বলে, "ধুর আমি আমি মানে ৭০ বছর হয়ে গেছে এখনো কাজ করে যাচ্ছে। কাজ বন্ধ করতে পারে না।" কারণ এখানে পেনশনটা তো আজীবন নয়, একটা সার্টেন ইয়ার্স। তো ভাবে যে আমি যদি বেশি দিন বেঁচে থাকি তাহলে করবোটা কি? তো ওইজন্য সবাই যতদিন কাজ করতে পারে ততদিন কাজ করে। ৭০ বছর ৭৫ বছর যতদিন দাঁড়াতে পারে সে কাজ করে। পেনশনে হাত দেয় না। কারণ সোশ্যাল সিকিউরিটি যে টাকাটা দেয় ওটা দিয়ে চলে না। মানে বাড়ি ভাড়া বলুন বা খাওয়া-দাওয়া বলুন কিছুই চলে না। তো আমি বলতে পারি এরা ইউনিভার্সিটির প্রফেসর এরা এত কাঁদে কেন? বলছে, "না, না আমি আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার মানে আমি আগে মরে যাই স্টুডেন্ট লোন শেষ করার আগে।" আমি ভাবতাম তাহলে এত কি বে গল্প। তারপরে ওই জানলাম স্টুডেন্ট লোনের গল্পটা। তো ওই প্রচুর স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আসে। ওরা আসছে, ওদের জন্য আমরা পয়সা পাচ্ছি, কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট পাচ্ছি। কিন্তু দিনের শেষে একটা পাপবোধ লাগে। ওরা এই যে না জেনে এই যে হাঁড়ি কাটে গলাটা গলিয়ে দিল। ও যেদিন থেকে চাকরি শুরু করবে, সেদিন থেকে কিন্তু ওর পেচেক থেকে কেটে নেবে স্টুডেন্ট লোন। আর এত বদমাইশ যে ওরা আগে থেকে যদি দিতে চায় নেবে না। ও যতদিন একটা ভালো চাকরি পাবে সেদিন থেকে নেবে। এখন ঘাস কাটছে ধরুন, ব্যাচেলার্স করে ঘাস কাটছে সেটা এর খারাপ লাগে। ওকে কিন্তু ওই সারা জীবনের মতো ওর জালে জড়িয়ে গেল। যে কারণে আমরা এশিয়ান প্যারেন্টস যারা মানে ইনক্লুডিং মাইসেলফ আমি তো একদম মানে দাঁত মুখ চিপে লড়ে যাচ্ছি। কিপ্টে বলুন আর যাই বলুন যেন আমার ৩ টে বাচ্চার স্টুডেন্ট লোন যেন না হয়। আইদার ওরা স্কলারশিপ পাবে না হলে আমাকে পয়সা যে করেই হোক দিতে হবে। কিডনি বেচে হলেও দিতে হবে, অমুক হলেও দিতে হবে। কারণ আমি চাই না যে ওই মানে হিন্দু ছেলে তো, ছেলেপুলে তৈরি করেছি যখন ওদের একটা দাঁড় করিয়ে দেওয়ার একটা উচিত আমাদের। তারপরে আমি বস খুব পছন্দ করি আরকি রামকৃষ্ণ। তো বসের কাছে এসেছে একজন ঠাকুর এই ৪৫-৫০ বছর আমার বয়সী হবে আরকি। তো বলছে, "ঠাকুর একটু ধর্মকর্মে মন দেবো ভাবছি, যোগ করবো।" রামকৃষ্ণ বলছে, "হ্যাঁ, নিশ্চয়ই। কেন করবে না? বয়স হয়েছে এখন তো ভালো। তো তোমার বিয়ে-শাদী করেছো?" বলে, "হ্যাঁ।" "ও বিয়ে-শাদী করেছো? আচ্ছা গুড। ও বাচ্চা-কাচ্চা আছে?" "হ্যাঁ, এই ৪ টে বাচ্চা আছে।" "ও ৪ খানা বাচ্চা আছে? তোমার তো অনেক যোগ হয়েছে। আগে ওদের বড় করো তারপরে যোগ করতে এসো। তখন কথা হবে।" ওই যে শিক্ষাটা, রাইট? আমার ভালো লাগুক বা খারাপ লাগুক, আজকে সকালবেলায় বউয়ের সঙ্গে লাগলো। আমার ইউক্রেন বউয়ের সঙ্গে আমার ঝগড়াঝাটি হয়, পরিষ্কার কথা। টুকটাক এদিক ওদিক কি নিয়ে ভুলে শুরুটা কি নিয়ে ভুলে গেছি। আসলে বউকে একটু বলার চেষ্টা করছিলাম। মানে আমি আসলে আমার কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি তো আমি একটু বেসিক মানুষ আরকি। সেই হিসাবে। আমি ওই ভালোবাসা আ মানে লাভ শব্দটাতে আমি ঠিক বুঝি না। কারণ ওটা কেমিক্যালি ওটাকে ডিস্টিংগুইশ করা যায় না লাইক এর থেকে। লাইক পর্যন্ত বোঝা যায়। ফিজিক্যাল এক্সট্রিমলি লাইক বলুন বা ফিজিক্যাল লাভ যেটা বলুন অ্যাসোসিয়েশন যেটা থাকে বিয়ের ১৩ মাস পরে যে কেমিক্যালসটা মাপা যায়। তারপরে ওই কেমিক্যালসটা থাকে কিন্তু কনসেনট্রেশনটা এত কমে আসে তখন অন্য অ টাচ কেমিক্যালস দিয়ে সেটাকে মেকআপ করতে হয় অক্সিটোসিন বা সামথিং কিছু দিয়ে। তো আমি বউকে বলার চেষ্টা করছিলাম যে, "দেখো তোমার যদি কাজকর্ম করছে ১৭ বছর কাজে আছে, আমি ঘরে বসে গেছি। তো ছেলে-ফুলে দিয়ে পালাতে পারব না তো। বাচ্চার আগে দেখতে হবে, অমুকদের দেখতে হবে, এদের বড় করতে হবে বছর ১০ এট লিস্ট আর এদেশে তো কথায়, কথায় কাট মেরে দেয়। আমার তো সেটা কাট মেরে দিয়ে লাভটা আর কি? মানে আল্টিমেট নিজের কাজটা নিজেকে করতে হবে, পরিষ্কার কথা। তো বউকে বলার চেষ্টা করছিলাম, দেখো কেয়ারটা কেয়ার আমার কাছে ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি। কেয়ার হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট ওয়ার্ড দ্যান লাইক অর লাইফ। হ্যাঁ? যেমন গতকালকে ছোট মেয়েটার জন্মদিনে প্রচুর কাপ কেক কেনা হয়েছিল। আমি তো ফেলি না। তো এক্সপায়ারি ডেট দেখলাম ভালো তো ওদেরকে সকালবেলা দিই। তো বউয়ের হচ্ছে সকালবেলা ওর ব্রেকফাস্টে ওটমিল করে দিতে হয়। আমি বললাম, "ঠিক আছে বাচ্চাগুলো আবার কাপ কেক খাচ্ছে, আমরাও যদি কাপ কেকগুলো খাই তাড়াতাড়ি হয়ে যাবে। ফেলার কি আছে? পয়সা দিয়ে কিনেছি যখন খাক।" তো বউয়ের ওই কালকে সকালবেলা বলল, "না, না আমার কাপ খেয়ে ও আসলে সহ্য হয় না, পেটে সহ্য হয় না। একটু পাতলা পায়খানা গোছের মতো হয়ে গেছে।" তো আমি তারপরে আবার মূলো দিয়ে বেগুন দিয়ে বাচ্চাটার সঙ্গে আছি, ছেলেটা তো যায়নি স্কুলে। তো ওই জন্য তরকারি করে দিলাম যাতে রাত্রিবেলা আরকি পেট পরিষ্কার হয়ে যায়। ভাত, ডাল, তরকারি আর বাচ্চাদের জন্য যেমন মুরগির মাংসের তরকারি আর ভাত রান্না করি। আমি হচ্ছে রাঁধুনি বহু বছর ধরে। ভেবেছিলাম নিষ্কৃতি পাবো, হয়ে ওঠেনি। গল্প করব সোজা রান্নার কোনদিন। তো যাই হোক তখন আ এই যে কেয়ারটা, ওই যে গল্পটা বলছি কারণ ও সব কমপ্লেইন করলো ওর পেটের একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ? কাপকে খেয়ে একটু পেট ছেড়ে দেবে করছি বা পেটের প্রবলেম হচ্ছে। সহ্য হয় না। তখন সেটাকে এই যে তরকারি করে দিলাম। এটা যতই আমাদের বিবাদ থাক, এটা হচ্ছে কেয়ার। ইটস আ স্মল এক্সাম্পল অফ কেয়ার। তো যাদের মধ্যে আমি দেখেছি কেয়ার আছে, ছোটবেলা থেকে দেখেছি যে কাপল গুলোর মধ্যে কেয়ার আছে তারা কিন্তু ফাটাফাটি করবে, ঝগড়াঝাটি করবে কিন্তু কাজ চালানোর মতো থাকবে। আমেরিকা তো একটা অদ্ভুত দেশ। হ্যাঁ? কারণ এটা বিশ্বের খুব কয়েকটা মাত্র দেশ যেখানে মেয়েদের সংখ্যা বেশি। যে কারণে এখানে মানে ডিভোর্সের সংখ্যাও বেশি। ওরা ন্যাচারাল সিলেকশনকে মোটামুটি খুব বেশি হ্যাম্পার করেনি। তো এখানে যেটা দেখি এই যে আমার মেয়ে ১৪ বছর এই বছর পূর্ণ হবে। ও
15 বছর হলে ওর স্কুল, ছোট্ট গ্রামের স্কুল তো, লোকে সেটা বোঝে না রুরাল আমেরিকা কী জিনিস। 50টা স্টেটস, ইউনাইটেড স্টেটস মানে 50 খানা কমপ্লিট ডিফারেন্ট জাস্ট কালচার মিলিজুলি করে থাকে। হ্যাঁ, আমরা ভদ্রগুলোকে দেখি, হলিউড মুভি দেখি, বড়, বড় কথা বলি আরকি। কিন্তু আসল আমেরিকা 90% তো রুরাল। তো আমার ওই মেয়েটাকে সাবধানে রাখতে হয়। তো মেয়েটাকে বলি, "বাবু তুই যা করিস, তুই ছেলে বন্ধু থাক না, অনেকগুলো ছেলে বন্ধু থাক না। কিন্তু বয়ফ্রেন্ড ও মাঝে, মাঝে এ করে আরকি, বয়ফ্রেন্ড নেই। ওরা তো এখন মানে 14 বছর মানে তো কেমিক্যালস, আমাদেরও ছিল, লজ্জা করে লাভ নেই। তো খারাপ লাগে এই 15 বছর বয়সে আমি জানি ওর বেশ কিছু বন্ধু-বান্ধব হচ্ছে বাচ্চা হয়ে যাবে। 15 বছর বয়স তার বাচ্চা হয়ে যাবে। এবার তার যখন 18 বছরের বাচ্চা হবে তখন তার বয়স 33 বছর। বাচ্চার বাচ্চা, বুঝতে পারছেন? তার মাঝে গোটা ২-৩ ডিভোর্স হবে, গোটা ২-৩ বিয়ে হবে, সিঙ্গেল মাদার হবে, এই হবে, সেই হবে। তো আমার মাইকে বলে দিয়ে গেছি, "বাবু তুই ছেলে বন্ধু যত পারিস করিস, কিন্তু বাবু সাবধানে থাকতে হবে। ওকে সময় এলে আবার বলে মনে করাতে হবে।" হ্যাঁ? তার কারণটা হচ্ছে আমি চাই না। আমার দেশের যা পরিস্থিতি, ওকে তো চাকরি করে খেতে হবে। তো আমি কলেজ পর্যন্ত তো পড়াশোনা করে দেবো। কিন্তু তারপরের যে গল্পটা, যে সুযোগটা আমি ভারতীয়দের নেবার কথা বলি, বাঙালিদের নেবার কথা বলি, বাংলাদেশের মানুষের নেবার কথা বলি, সেটা হচ্ছে, বাবু আমেরিকায় পড়তে এসো। আমেরিকার রাস্তাঘাট ভালো, ফেসিলিটি ভালো। অনেক কিছু খারাপ। আমি জানি এদের ওবেসিটি একটা প্রবলেম, পার্কিং একটা প্রবলেম, রেসিজম একটা প্রবলেম। কোন দেশে নেই? হ্যাঁ? কিন্তু ওদের যেটা আছে হায়ার এডুকেশনে, বিশেষ করে সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চাইলে এদের ফান্ডিং আছে। এদের ফেসিলিটিস আছে, যেটা মানে দুর্দান্ত। ওইটাকে নিতে হবে। মানে বস যেটা বলতো আরকি, "তুমি আম খেতে এসেছো, আম খাও।" তো আম গাছ নিয়ে করার, ঠিক আছে। বন্দুকের একটা সমস্যা আছে, সেটা তো আমরাও বিশ্বাস করি। হ্যাঁ? মানে আমার বাচ্চাদের যে স্কুলে ওরা বাইরে লিখেও রাখে। সমস্ত দিদিমণিরা বন্দুক ক্যারি করে। আর তারপরে প্রাইমারি স্কুলে হচ্ছে সমস্ত 100% স্টাফ হচ্ছে মেয়ে। তো আমার একটু খারাপও লাগে, কারণ এই বন্ধুগুলো ওরা যখন নিয়ে আরকি, দিদিমণিগুলো সববার মানে প্রিন্সিপাল বলুন, ভাইস প্রিন্সিপাল বলুন, এই অ্যাসিস্ট্যান্ট কাজ করছে তার বলুন, সব মানে একদম পুরো ক্যাম্পাসে যাতে শুটিং হলে ওরাই করতে পারে। তো আমি তো ওটা চেঞ্জ করাতে পারবো না। তো এটা সাদাদের গ্রাম, ঠিক আছে। মানে জজমিন দেশে যদাচারও। কিছু, কিছু জিনিস ভালো হবে, কিছু, কিছু জিনিস খারাপ হবে। এই আজকে যেমন আরকি ওরা দেখলো আমি মানে ঠান্ডার বাজারে আমি এরম টুপি জামা পরে আছি আর জামা কাপড় পরে আছি। তো ওরা ভাবলো হয়তো এই মেক্সিকানটা হয়তো ওয়ালমার্ট থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। চলো তো চেক করি। অথচ আমি ভাবছিলাম কি, যে প্লাস্টিকের ব্যাগ বেশি নেব না। ফলে আমি মানে একই ব্যাগে আরকি বেশি করে করি আরকি। মানে ওই গল্পগুলো থাকবেই কিন্তু। তো যাই হোক। তো আমাকে যখন কেউ প্রশ্ন করে আমি কি করব? তাদেরকে আমি ঠিক উত্তর দিতে পারি না। তাদেরকে বলি, "তুমি এমন একটা জিনিস নিয়ে পড়াশোনা করো যেটাতে স্টেবল জব পাবে।" যেটা আমি করেছি। যে কারণে আমি করে খেয়েছি। আমি দেশে থাকলে একটা কোথাও না কোথাও একটা চাকরি ঠিক মেরে দিতাম আমি। অ্যা আ ইনফ্যাক্ট এখানেও যদি বাচ্চা আমার বড় করার যদি দায়িত্বটা আমার মাথার উপরে না পড়তো দুম করে, আত্মীয়স্বজন যদি একটু থাকতো, একটু কাজের লোকের সিস্টেমটা যদি থাকতো, তাহলে আমি হয়তো একটা পড়ানোর চাকরি করে দিতাম। ইনফ্যাক্ট এখনো আমি আমেরিকার 50 টা স্টেটের কোনো একটা হেল হোল, ছোট্ট আ ৫,০০০ লোকের গ্রাম বা ১৫,০০০ লোকের গ্রাম বা ১১,০০০ লোকের, মানে এখানে সবাই শহর বলে। ঠিক আমি একটা চাকরি খুঁজে নেব। কারণ আমি পড়াতে চাই। ওটা আমার ওভার কনফিডেন্স না, কনফিডেন্ট। আমি কনফিডেন্ট না। একটা সময় তো শিখেছি। কিন্তু আমাকে সেটা করতে গেলে তো আমার বাচ্চাগুলোকে আবার ঠিকঠাক বড় করতে হবে। ওদেরকে যাতে স্কলারশিপ যদি পেয়ে যায়, ওদেরকে যদি আমি ঠিকঠাকভাবে ছোটবেলা থেকে বেসটা ঠিক করে, যদি পিরামিড সিস্টেম তো, এডুকেশন তো পিরামিড সিস্টেম। যত উপরের দিকে যাবে তত কম কাজ করতে হবে, বেশি মাইনে পাবে। গল্পটা তাই, সারা পৃথিবীতেই। তো আমি যদি ওদের বেসটা ঠিক রাখি, ইটস এ গুড ইনভেস্টমেন্ট। তার জন্য আমাকে এখন সস্তায় চালাতে হচ্ছে, ওয়ালমার্টে সস্তার জিনিস কিনতে হয়েছে। এটা তো কোনোদিন ভাবিনি। কারণ আমি যখন কাজ করতাম কোনোদিন ভাবিনি ব্র্যান্ডেড জিনিস কিনতাম। হ্যাঁ? কিন্তু তারপরে এখন হচ্ছে ওই জেনেরিক জিনিসপত্র কিনতে হয়। কিন্তু এই রান্না করে মেকআপ দিতে হয়, বাইরে কম খাওয়া, ডলারটাকে স্ট্রেচ করা, একটু বুঝে চলা। যাতে ওদের পড়াশোনাটা যদি ভালো করে স্কলারশিপ কিছু পাবে। স্কলারশিপ যদি কিছু পায়, তাহলে ওদের কলেজের খরচটা আমার কমে যাবে। কারণ এখানে তো পড়াশোনায় ভীষণ খরচ। ইভেন পাবলিক স্কুলেই তো প্রত্যেক সপ্তাহে খাবারের পয়সা দিতে হবে। আজ এই লেগে আছে, কালকে সেই লেগে আছে, দিতেই হবে তোমাকে। আর একদম ওদের চেপেও রাখা যায় না। তাহলে ভাববে বাপ কিপ্টে আমাদের ওইভাবে বড় করছে। হ্যাঁ, ওরা তো এখানে বড় হচ্ছে, তো ওদেরকে ওদের মতো করে বড় করতে হবে। কিন্তু আর 18 হলে আবার উড়ে যাবে, তখন সমস্ত খরচ দিতে হবে। আরেক গল্প। কিন্তু আমার মনে হয় যে কেয়ার জিনিসটার উপরে আমরা যদি একটু নজর দিই, সেটা ছেলেপুলেও হতে পারে, বউও হতে পারে, বাপ-মাও হতে পারে, ভাই-বোনও হতে পারে। হ্যাঁ? সবসময় পছন্দ হবে না মানুষ। মানুষের আরেকটা মানুষকে পছন্দ হবে না। কারণ হওয়া উচিতও নয়। ওই ফর্মুলার মতো। মানে A প্লাস B এর হোল স্কোয়ার, কিন্তু A আর B টার ভ্যালুটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ? সেটা আমার বড় ভাই শ্যামাপ্রসাদ মল্লিকের জন্য আলাদা, মেজো ভাই বামাপ্রসাদ মল্লিকের জন্য আলাদা, সেজো ভাই রমাপ্রসাদ মল্লিকের আলাদা, আর আমি উমাপ্রসাদ মল্লিক, আমারও আলাদা। ওই A আর B এর ভ্যালুগুলো আলাদা। কিন্তু একটা ফর্মুলা আছে। যে তুমি এইগুলো যদি করো, এইগুলো হবে। সেইটা আমি বলি, যে যেটা করবে একটা স্টেবল জব,
যাতে পাও, সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে জব বেশি, সুতরাং সেটা নেবে যদি সম্ভব হয়। কমার্সেও আছে জব। তো একটা কেরিয়ার একটা থাকুক, আর একটা যেটা পছন্দের ব্যাপার, যেটা আমাদের ডাক্তারবাবু করে যাচ্ছেন এখন, মনের আনন্দে গান করছেন। খুব ভাল লাগে ডাক্তারবাবু গান শুনতে। যে গানের গলা কি হেমন্ত মামার? না, মোটেই না। কিন্তু ওই যে গাইছে, একটা খাঁচা ছাড়া পাখির গানের মতো আরকি। ওর মধ্যে একটা রাফনেস আছে, একটা সুইটনেস আছে, একটা স্মুথনেস আছে, হ্যাঁ? একটা আনন্দ আছে, একটা ভালো লাগা আছে। ওইগুলো তো পেশাদার একটা গায়কের কাছে তো পাওয়া যাবে না, খোঁজাও উচিত নয়, রাইট? তো আমাকে যারা জিজ্ঞেস করে আরকি আমি কি করবো সাজেশন দেওয়া? আরে কাকে দিয়েছে রাজার পাট? আরে আমি সাজেশন দেবার কে? আমি তো ছড়িয়ে লাট করে ফেলি সব। ইনফ্যাক্ট এখনো করছি, ছড়িয়ে লাট করছি। কিন্তু তবু আমার একটা গোল, আস্তে, আস্তে বয়সের সঙ্গে, সঙ্গে ওটা চেঞ্জ হয়। এখন যেমন আমার গোল বলতে পারেন, সেটা হচ্ছে আমার বাচ্চাদের যেন কলেজ টিউশনটা আমি দিয়ে যেতে পারি। আমি যদি বেঁচে থাকি ১০ বছর পরে আমার ১ম, হ্যাঁ? লাস্ট ওয়ারটা, ছোট মেয়েটা এখন ৮ বছর হলো এই বছরে। তো ১০ বছর পরে ১৮ হয়ে যাবে। কলেজে যাবে। তো ওই ৩ জনের যদি আমি, বড় মেয়ে, তারপরে মেজোটা ছেলে, ১৪ বছর, এই বছর ১১, ১৪, ১১ আর ৮। ওদের যদি আমি কলেজের খরচটা যদি আমি আমেরিকাতে মিটিয়ে দিতে পারি, হ্যাঁ? ওদেরকে যদি কলেজের লোনটা না নিতে হয়, তাহলে আমি মনে করব I did something. হুম? ওইটাই আরকি। মানে তোমার কি করতে ইচ্ছে করে? যদি কলেজে খরচ মেটাতে হবে, ওই চিন্তাটা আমার মাথায় এখন ঘুরছে। হ্যাঁ? সুতরাং আমাকে ওর একটা পথ বার করতে হবে। এই যেমন YouTube এ আড্ডা মারতে আমার ভালো লাগে, কিন্তু আড্ডা মারার জন্য প্রতি মাসে $১২৫ করে লাগে। সেখান থেকে ভগবানের আশীর্বাদে এখন ৫ জন মেম্বার হয়েছে। $৪ সেখান থেকে আসছে। প্রচুর লোক দেখছে টেখছে। $২৭, $২৮ সেখান থেকে আসছে। ফলে ওই 125, 130 লেস 35 হয়ে গেছে অলরেডি। এবার ওটাকে আস্তে, আস্তে আরো লেস করার চেষ্টা করি। YouTube কে জিজ্ঞেস করি কি করে আরো ইনকাম হবে। ওরা বলে, তুমি যে নিয়ে আড্ডা মারছো, মানে এটা কি? আমি যেটা আড্ডা মারছি, মানে সেটা হচ্ছে ফান। এটা হচ্ছে ফান আর একটা ফুলফিলমেন্ট একটা ব্যাপার আছে। বাংলায় কথা বলছি, বাঙালির সঙ্গে কথা বলছি, যোগাযোগ করছি। অন্য আমেরিকার গল্প বলছি। ভালো খারাপ নয়। হ্যাঁ? যা দেখছি আমার মতো করে মতামত বলছি। এটাই যে সর্বৈব সত্য, মোটেই না। আরে আমি জানবো কি করে? অনলি গড নোস হোয়াট ইস ট্রুথ, বা ইউনিভার্স নোস হোয়াট ইস ট্রুথ, রাইট? আমরা আমাদের ভার্সনটা বলতে পারি। আমি আমার ভার্সনটা বলে যাই। কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না। আমার গায়ে লাগে বলে আমি মন্তব্যগুলো পড়ি না। কিন্তু আমি তাদেরকে প্রণাম করি। কারণ ওই মন্তব্যগুলো থাকে বলে আমি কিন্তু চালিয়ে যেতে পারছি। আমি মন্তব্য মাঝে, মাঝে পড়ি। কিন্তু উত্তর করে উঠতে পারি না। করতে চাইও না। কখনো পড়ি না বেশিরভাগ সময়। আড্ডা মেরে যাচ্ছি। তো আমি YouTubeটা মেইনলি করি হচ্ছে ফান আর ফুলফিলমেন্ট এর জন্য। যে আমি একটা মানুষকে ভাবাচ্ছি। আমি সায়েন্স কিভাবে পড়েছি, কিভাবে সায়েন্স পড়তে হয়, কিভাবে পড়াশোনা ভালো না লাগলেও পড়াশোনা করতে হয়। আমার মতো যারা কম মেধাবী, কিন্তু ওই পরিশ্রম দিয়ে লড়ে নেবো পুরো। লড়ে নেওয়ার ক্ষমতাটা আছে। ঘষে, ঘষে ঠিক ম্যানেজ করে দেবো। ভালো ছেলে হয়ে জন্মায়নি, কিন্তু ভালো পড়াশোনায় ঠিকঠাক এমন করে দেবো। ওই বললাম স্বরূপ ভাইয়ার মতো ফিজিক্যাল কেমিস্ট্রি আমি বুঝতে পারবো না। সুব্রত মিত্রের মতো ছবি আমি আঁকতে পারবো না। কিন্তু আমি বইটাকে ঘষে, ঘষে পড়ে টেস্ট পেপারে প্রশ্ন করে, আমি একটা লাইন বার করে ফেলেছিলাম যে আমার যেহেতু রিভিশন করতে ভালো লাগে না, আমি করতাম কি সব্বাইকে পড়াই। হ্যাঁ? ওরা আমার ঘুগনি মুড়ি পয়সা দিয়ে দিচ্ছে, আলুর দম মুড়ি পয়সা দিয়ে দিচ্ছে, সিগারেটের পয়সা দিচ্ছে, চায়ের পয়সা দিচ্ছে। ফলে আমার এইটা পাপবোধ নেই যে আমি ওদের ঝেড়ে খাচ্ছি। আমি আমার সার্ভিসটা দিচ্ছি। হ্যাঁ? হ্যাঁ, মজা করে আমি যখন এই দেশে আসি আরকি, অনেকের সঙ্গে মিশতাম। তখন ১ম ২ বছর তো আমার সমস্ত পয়সা কড়ি ফেরত দিচ্ছিলাম। ডক্টর প্রদীপ মুন্সি আমার কলেজ সিনিয়র, আমার প্লেনের ভাড়াটা ধার দিয়েছিল, তার দেওয়ার দরকার ছিল। ফেরত দিয়ে দিয়েছি সব্বাইকে। ২ বছর মতো লেগেছিল। তারপরে সুরজিৎ দা, আমার কলেজ সিনিয়র, নিলয়, অসীম, ওরা তখন বোম্বেতে কাজ করতো। ৩ জন বাঙালি। ওরা চাঁদা তুলে আমাকে হ্যাঁ, $৮০০ তুলে দিয়েছিল, ৳৪০,০০০। আমার মনে আছে, ২০০২ এর কথা বলছি। তারপরে কৈলাস মোগাড়ে, মহারাষ্ট্রিয়ান, ওরা €৫০০ ধার দিয়েছিল, জার্মানিতে পিএইচডি করতো। আ মহেশ পাট্টাভিরামন, এখন ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা, কার্নি। ও এখন অর্গানিক কেমিস্ট্রি ফুল প্রফেসর। আমাকে $১,০০০ স্কলারশিপ থেকে ধার দিয়েছিল। ভুলবো কি করে এগুলো? তো ওদেরকে ফেরত দিয়েছি ওগুলো। কিন্তু ওই যে আমাকে সাহায্য করেছিল, ওই সাহায্যটা তো আমার এখন পয়সা নেই। আমি তাই করছি কি, যারা বাংলায় কথা বলে তাদেরকে বলার চেষ্টা করছি, "হেই, তুমি যদি কম মেধাবী হও, হ্যাঁ? আর তোমার যদি মানে পয়সা কড়ি ট্যাঁকের জোরটা না থাকে, যে ইউরোপে যাবো, অস্ট্রেলিয়া যাবো, নিউজিল্যান্ড যাবো, জার্মানি যাবো, যদি ট্যাঁকের জোরটা না থাকে, তাহলে তুমি কিন্তু আমেরিকায় চলে এসো। হ্যাঁ? আমেরিকার ৫০টা স্টেট, নিচের দিকের স্টেটে ছোট, ছোট ইউনিভার্সিটি তো ফেসিলিটিস দুর্দান্ত, রাস্তাঘাট দুর্দান্ত। এখান থেকে পড়াশোনা করো। এবার তুমি ডিসাইড করো তুমি থাকবে না দেশে যাবে। আমি যেমন এখানে আছি, এখানকার লোকের চাকরি খাচ্ছি। কারণ দেশে গিয়ে আমি দেশের কি একটা কাজ করতাম, কিন্তু একটা চাকরি তো ব্লক করতাম। তো এখানে করে খাচ্ছি। এই কি ৮ বছর তো চালিয়ে দিলাম পড়ানোর সময়। তারপরে এখন বাচ্চা বড় করছি, আবার ফিরবো কি ফিরবো না সেটা
জানি না কতদিন বাঁচবো। তো এইটা হচ্ছে আমার ফুলফিলমেন্ট, আমার ইউটিউবের ফান আর ফুলফিলমেন্ট। এবারে দেখুন 40-এর পরে আমাদের একটা, এখন যারা নতুন নতুন তাদের ইউটিউব করে বিখ্যাত হতে হবে, ফেমাস গল্পটা আছে। হ্যাঁ, কিন্তু আমাদের বাঙালির ছেলে, আমি ল্যাদ খাওয়া বেতো বাঙালি। হ্যাঁ, তারপরে বয়স হয়ে গেছে, এই তো 49 পূর্ণ করে 50-এ পড়লাম এই বছরে। আমার তো এই ফেমের ব্যাপারটা নেই, ফলে আমার যা মুখে আসে বলি। আর সায়েন্স টিচার বলেও একটু ছোটবেলা থেকেই ছোট্ট গ্রামের জায়গা থেকে বড় হয়েছি তো বাংলা, ফলে আমার ফিয়ার আর ফিল্টারটা একটু কম আর কি, যেটার জন্য বিপদেও পড়ি প্রচুর। ঠিকঠাক কথা বলি। আবার অনেক মানুষ পছন্দও করে, কারণ জন্য ও জানে, ও বলবে আজকে খারাপ লাগবে, কিন্তু ও ঠিক কথাটা বলছে হয়তো। তো আমার ফেমের গল্পটা নেই, আমার ওই আছে ফান আর ফুলফিলমেন্ট। এবারে ফাইন্যান্স যদি হয় তাহলে খুব ভালো, যদি আমার কপালে থাকে হয়তো, হু নোস, হয়তো এই যে ভুলভাল আড্ডা মেরে যাচ্ছি, আমি কি কোনোদিন ভাবতে পেরেছি যে আমি যা মুখ রেখে আসছি বুকে যাচ্ছি আমেরিকায় বসে, আর কিছু লোক সেটা শুনছে? হ্যাঁ, কখনো তো খেয়াল থাকে না, অনেক সময় অনেক বড় করে ফেলে। ইনফ্যাক্ট আজকে বাবা 25 মিনিট, ফোনের ক্যামেরা বলছে 25 মিনিট হয়ে গেছে, বন্ধ করতে হবে। তো আমি এখন চেষ্টা করি ফাইন্যান্স। তো ইউটিউবকে বললাম, বললো না তুমি যে তোমার যে টপিক তাতেও তো অ্যাডভার্টাইজমেন্ট দেখি, $1, 1000 অ্যাডভার্টাইজমেন্ট দেখালে হয়তো $1.13 বা $1.15 দেবে। তুমি ওই মেম্বারশিপের কথা বলো, যদি যদি মানে যদি কেউ মানে মেম্বারশিপ যাদের ক্ষমতা থাকে, মানে এন্টারটেনার হিসাবে আমি যদি কলকাতায় শো করতাম, ধরুন আমি তো কমেডিয়ান হতে চাইতাম, স্ট্যান্ড আপ কমেডিয়ান ছোটবেলায়, উত্তম দাসের মতো গ্রামে গ্রামে শো করবো, লোককে হাসাবো। হ্যাঁ, মানে মানুষকে সুখী করাটা ভগবান ভদ্রলোকের কাজ, কিন্তু যদি খুশি করতে পারি 2 মিনিটের জন্য, সেটাই অনেক। তো আমি ওইটা ভাবতাম তখন। এইটা আমি তখন ইউটিউবে এই যে কথা বলছি, বাংলায় কথা বলছি, হ্যাঁ, বাংলায় কথা বলছি, বাংলায় আড্ডা মারছি, আমার মতো করে আমেরিকাকে বিশ্লেষণ করছি, আমার মতো করে বলছি এইভাবে পড়াশোনা করতে হবে, পড়াশোনা কারোর ভালো লাগে না, কিন্তু তাও তোমাকে করতে হবে, কারণ তোমাকে চাকরি পেতে হবে। হ্যাঁ, একটা চাকরি পেলে তারপরে তুমি ভাববে যে তোমার কি করতে ভালো লাগে, তুমি চাকরিটা করবে, মন দিয়ে চাকরিটা করবে নিশ্চয়ই, যেখান থেকে তোমাকে পয়সা দিচ্ছে। যেমন আমি ছেলে পড়াই, আমাকে মন দিয়ে ছেলে পড়াতে হবে, যাতে ওরা জীবনে কিছু করে খেতে পারে, রাইট? কিন্তু আমার আড্ডা মারতে ভালো লাগে, সেই কারণে আমি তো আড্ডায় ইউটিউব করবো। সেইটাই বলার চেষ্টা করি আর কি মানুষকে, যে আমি পরামর্শ, না না না, কাকে দিয়েছে রাজার পাট। তোমার যেটা ভালো লাগে বা তোমাকে যেটা বিব্রত করে, তোমাকে যেটা ইরিটেট করে, সেটা ইনভেস্টিগেট করো, মানে সেটা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, প্রথমে মনে হতো আমার যেমন ফার্মাসিতে কাজ করবো, পয়সা করবো, পয়সাটাই তখন সব। এখন মনে হচ্ছে পয়সা কড়িটা সব নয়, পয়সা কড়ি অনেকটাই, আমি রামকৃষ্ণ নই, টাকা মাটি মাটি টাকা বলতে পারবো না, কিন্তু পয়সা কড়িটা সব হয়তো নয়, খানিকটা কিছু উপকারও করতে হবে। ফলে একটু মজা হবে, একটু ফান হবে, একটু ফুলফিলমেন্ট হবে, একটু মানুষের একটু উপকার হবে, এরকম কোনো গল্প বলা। যে আমেরিকা 50টা স্টেট আছে, ছোটো ছোটো স্টেটে যাও যেগুলো লেস কম্পিটিটিভ, এতে ফেসিলিটিস দুর্দান্ত, রাস্তাঘাট দুর্দান্ত, এখান থেকে ভালো পড়াশোনা করে তারপরে তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো বা এখানে থাকো। এখানে থাকাটা খুব সহজ, এটা তো জার্মানি নয় বা ইউরোপ নয়, যেখানে সেটেল করা খুব টাফ, খুব খুব টাফ। মানে জার্মানি, বিশেষ করে জার্মানিতে পিএইচডি করে জার্মানিতে থেকেছে, আমি একজনকেই চিনি এখনো পর্যন্ত, সে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, আমার বন্ধু, আইআইটির বন্ধু, বিপ্রজিৎ সরকার, বিশাল বড় ফ্যাকাল্টি এখন স্টুটগার্ট, ওকে প্রেস বলি আমরা। হ্যাঁ, মানে মানে হাজারের কাছাকাছি হয়তো পাবলিকেশন করে ফেলবে বাই না, অলরেডি যদি করে না থাকে। তো ভালো ভালো পেপার। তো সেই রকম যদি গল্প না থাকে, তখন আমেরিকায় এসে সেই গল্পটা করি। তারপরে সেখান থেকে যদি এই ইউটিউবে যেমন কথা হচ্ছিল আর কি, কোনোদিন একটা ইচ্ছা আছে তো ফাইন্যান্স রিলেটেড, যেখানে হয়তো আমি পয়সা কড়ি করার চেষ্টা করবো আর কি, পয়সা কড়ি করার চেষ্টা করবো, ভালো ভালো সাজেশন দেবো ইন এক্সচেঞ্জ। মানে ছোটোবেলায় যেরকম বন্ধুদের আমার রিভিশন হচ্ছে, কিন্তু সেটা ওরা বুঝতো না, ওদেরকে বলতামও না, কিন্তু ওইটার জন্যই আমার মনে হয় আমার পারফরমেন্স ভালো হয়েছে, আমি পরীক্ষাতে অনেক বেশি নাম্বার পেয়েছি, কারণ আমি ছেলেদের পড়াতাম। তো কিন্তু ওই যে আমি সার্ভিস দিচ্ছি, দিয়ে যে নিচ্ছি সেই রকম আর কি। ইউটিউবে যদি মানুষকে সার্ভিস দিয়ে, ইংরাজিতে বলতে হবে অফকোর্স, মানুষকে যদি উপকারে কিছু কথা বলতে পারি, তখন আমি আরো বেশি হয়তো অ্যাডভার্টাইজমেন্ট, হয়তো পয়সা আসবে, তখন হয়তো আমার এই যে আড্ডা মেরে পয়সা নষ্ট করছি এখন, এটা হয়তো চলে যাবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ইউটিউবের এই বড় বড় আড্ডাগুলো হচ্ছে জাস্ট ফান আর ফুলফিলমেন্ট। 2-4 জনের যদি কাজে লাগে, দুটো বাঙালির ছেলে যদি কাজে লাগে, আমার মতো যারা আর কি একটু কম মেধাবী, ট্যাঁকের জোরটা অতটা নাই, কিন্তু পরিশ্রম করতে পারবে, পরিশ্রম দিয়ে লড়ে নিতে পারবে, তাদের জন্য বলি যে তুমি পড়াশোনাটা করো, ওটা সহজ কাজ, ভীষণ বোরিং কাজ, কিন্তু ভীষণ সহজ কাজ, তোমাকে বারবার করতে হবে, আর তোমার স্ট্র্যাটেজি বার করো। আর ইন দ্য মেইন টাইম তোমার কি করতে ভালো লাগে সেটা কিন্তু প্রতিদিন করতে হবে। সেটা যদি তোমার গান হয় গান শুনবে, যদি পানু পড়তে ভালো লাগে তো পানু লিখবে, সেটা নিয়ে একটা প্রফেশন করো, বেনামে পানু লিখবে, বিক্রি করবে, কি এসে যায়। দেখুন, জাজ করাটা ভীষণ সহজ ব্যাপার, সবাই করে, কিন্তু পৃথিবীটা বেশ মজার। এখানে কিছু লোক আছে যারা মাল বেচে দুধ খাবে, কিছু লোক আছে যারা দুধ বেচে মাল খাবে, দুটোই এনজয় করো। হ্যাঁ, মানে আমার কাছে ফ্রাইড চিকেনটাও আমি আনন্দ করে খাই, আবার ওই বিষ ঝাল আলুর চপ মুড়ি, দুটো খাবার, দুটো তো আলাদা। হ্যাঁ,
দুটোই এনজয় করতে অসুবিধা কোথায়? সেটাই আমি বলি। যেটা হচ্ছে মন দিয়ে করতে হবে। আমি ছোটবেলা থেকেই বলি আরকি। মানে আমি যদি বাথরুমও পরিষ্কার করি, আমি এত ভালো বাথরুমটা পরিষ্কার করব যে আমার বাথরুমে এসে সবাই হিসি করবে। ওইটাকে আমি বলি ওয়ার্ক এথিক্স। হ্যাঁ? মানে আইদার ডু ইট গুড অর ডোন্ট ডু ইট। হাফ বেক কাজ করে লাভ নেই। হ্যাঁ? আর জীবনের সমস্যা তো ছিল, আছে, থাকবে। এমন কোনো মানুষ আছে যার সমস্যা নেই? সেই গৌতম বুদ্ধের আমল থেকে শুনিয়ে আসছি। আমি বড়, বড় কথা বলছি, আমার লাইফ আমার মতো করে সমস্যা আছে। যারা শুনছেন তাদের লাইফে তাদের মতো করে সমস্যা আছে। কিন্তু ওর বাইরেও চালাতে হবে। আমার যেমন ২ টো স্ট্র্যাটেজি আছে জীবনে, আমি সবসময় একে বলি। একটা হচ্ছে ওয়াকিং, I mean it. ফিজিক্যালি ওয়াকিং, মেন্টাল ওয়াকিং ও হতে পারে। কিন্তু ফিজিক্যাল ওয়াকিং। আরেকটা হচ্ছে রিডিং। আমরা যদি হাঁটতে পারি, আমরা যদি বই পড়তে পারি, হ্যাঁ? সমস্যাকে অনেকটা কন্ট্রোলে রাখা যায়। ও অলরেডি ০.৫ ঘন্টা হয়ে গেছে। আমার অনেকে গালাগালি করবেন। বলে ১০ মিনিটের চেষ্টা করি, কিন্তু অনেক সময় তো হয়ে ওঠে না। তো এই কদিন একটু চাপে যাচ্ছে এদিক ওদিক। তো আবার আসবো পরে। আর যাদের সাবস্ক্রাইব করুন বা পাশে থাকবেন, আর যাদের ক্ষমতায় কুলাবে একটু মেম্বারশিপ নিতে পারেন। দিলে আমার একটু সুবিধা হয়। না দিলেও আমি চালিয়ে যাবো যতদিন আমার উৎসাহ থাকবে। ভালো থাকবেন সবাই।